গোপালগঞ্জের সংঘর্ষে ৪০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, চলছে কারফিউ। আরেকজনের মৃত্যুতে নিহত বেড়ে ৫। মুন্সিগঞ্জের পথসভা শেষে নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা, হামলা করে এনসিপিকে দমন করা যাবে না বললেন নাহিদ। গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৩ জন সহ ৪ অটো যাত্রী নিহত, হাসপাতালে চালক। শরীয়তপুরের ভেদরগঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিরোধে ফেরি চলাচল বন্ধ, সকাল থেকে দীর্ঘ যানজটের ভোগান্তিতে চালক ও যাত্রী। খাগড়াছড়িতে প্রকট হচ্ছে ম্যালেরিয়া, আক্রান্ত বেশিরভাগই দুর্গম এলাকার বাসিন্দা, দ্রুত চিকিৎসার পরামর্শ। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নামসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত আটক করা হয়েছে অর্ধশতাধিক ব্যক্তিকে। দ্বিতীয় দফায় আজও শহরে কারফিউ জারি থাকলেও বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তা শিথিল করা হয়। ফলে বিভিন্ন এলাকায় বাড়ে মানুষের উপস্থিতি। এদিকে সহিংসতায় আহত চিকিৎসাধীন আরও একজন ঢাকায় মারা গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের পর দ্বিতীয় দিনেও থমথমে গোপালগঞ্জ। দ্বিতীয় দফায় বাড়ানো কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শুক্রবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়। কোনো লোকজন নাই, ইনকাম নাই, সব দোকানপাট বন্ধ। কারফিউর কারণে তো মানুষ ঘর থেকে রাস্তাঘাটে আসে না। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টা কারফিউ শিথিল করায় কাঁচাবাজার সহ বিভিন্ন সড়কে বাড়ে মানুষের উপস্থিতি। দিন আনা দিন সমস্যা আছে, যার কারণে আমরা একটা টেনশনের ভিতরে আছি বা একটা ইসের ভিতরে আছি, সমস্যার ভিতরে আছি। আর আশা আকাঙ্ক্ষা যে আমরা নিরাপদে বাসায় ফিরে যেতে পারি, কোনো দুর্ঘটনা না ঘটে, এটাই আমাদের চাওয়া পাওয়া। সংঘর্ষের ২ দিন পর শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। এদিকে সংঘর্ষে আহত অটোরিকশা চালক রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ নিয়ে বুধবারের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনের নামে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত যাদের নামে মামলা করা হয়েছে তাদেরকে ধরতে অভিযান সম্পর্কে জানাবেন। আর এর আগে আপনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর টহল সেখানে জোরদার রয়েছে। সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন এই কারফিউ পরিস্থিতিতে? এখন বিকেল হয়ে গেছে, কারফিউর আর ২ ঘন্টা বাকি। তো গোপালগঞ্জের শহরের অবস্থা অনেকটা স্বাভাবিক বললেই চলে, আবার থমথমে ভাবও বিরাজ করছে। গোপালগঞ্জের যে শিথিল সময়টা ছিল কারফিউর ১১টা থেকে ২টা পর্যন্ত, এই সময় কিন্তু রাস্তায় এবং বা মার্কেটে মানুষের একটা ভিড় দেখা গেছিল, কিন্তু বর্তমানে কারফিউ চলাকালে এখন কিন্তু রাস্তা ফাঁকা। আমি আছি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, এখানে কিন্তু এই সড়কে কোনো সাধারণ মানুষই নেই। তো কিছু গ্রাম পুলিশ এই অফিসটি, জেলা প্রশাসকের কার্যালয়টি পাহারা দিচ্ছে। আর দিনে সেনাবাহিনীর কোনো টহল আমরা দেখতে পাইনি। পুলিশের কয়েকটি গাড়ি গোপালগঞ্জ শহরে ঘুরেছে। তো মানুষের মধ্যে একটা কিন্তু ভীতি রয়েছে কারফিউকে কেন্দ্র করে। সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ কিন্তু খুবই সমস্যায় রয়েছে। তারা বলছে আমরা নিম্ন আয়ের মানুষ, আয় করে সামান্য আয়ে আমাদের সংসার চলে, কিন্তু কারফিউর কারণে লোকজন বাইরে না আসার কারণে আমাদের রোজগার বন্ধ হয়ে গেছে। তো গোপালগঞ্জের কারফিউতে তারা সন্তোষ প্রকাশ করেছে যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে যে কারফিউ দেওয়া হয়েছে, এই কারফিউ দ্রুত উইথড্র করে আবার স্বাভাবিক জীবনযাপন যাতে ফিরে আসে।
গোপালগঞ্জের কারফিউ নিয়ে আমাদের এখানে ছিল অনেকটা নৌ কোস্টগার্ডের সদস্যরা কিন্তু স্থলপথে জল এবং জলপথেও পাহারা বসিয়েছে। দুষ্কৃতিকারীরা যাতে নদীপথে পালিয়ে যেতে না পারে গোপালগঞ্জ থেকে, সেজন্য নৌবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। তারা গোপালগঞ্জ সদর থেকে টেকেরহাট, মুকশেদপুর, রাজৈর পর্যন্ত প্রায় 38 কিলোমিটার নদীপথ পাহারা দিচ্ছে। গোপালগঞ্জের এই কারফিউকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে যে ভয় বা ভীতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অনেকটা এই 2 দিনের কারফিউতে অনেকটা তারা কাটিয়ে উঠছে। তবে গ্রেপ্তার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। এই ছিল কারফিউ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। হামলা করে এনসিপিকে দমন করা যাবে না, সামনে আরও বড় লড়াইয়ের দিন আসছে, সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জে পথসভায় এসব কথা জানান তিনি। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পদযাত্রার মূল লক্ষ্য বড় সিন্ডিকেটের বিরুদ্ধে। পরিস্থিতি যাই হোক না কেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পরে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, দেশ ও দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, রাষ্ট্রের প্রয়োজনেই চলছে। যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। এদিকে কর্মসূচি ঘিরে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। এনসিপির পদযাত্রা কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, এনসিপির কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? পদযাত্রায় কোথাও কি সেখানে পথসভার আয়োজন করা হয়েছে কিনা, সবশেষ কি জানা গেছে? জি, আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জে, অর্থাৎ মুন্সিগঞ্জের যে পদযাত্রা ছিল সেই পূর্ব নির্ধারিত প্রোগ্রামটি শেষ করে কিন্তু এখন এনসিপি নেতাকর্মীরা নারায়ণগঞ্জে আছেন, অবস্থান করছেন। তারা এখানে একটি বিরতি নিয়েছিলেন, সেই বিরতির পরে তারা আবার হয়তো এখানে দুটি বিষয়ে কথা বলবেন। এখানে তার নারায়ণগঞ্জে একটি প্রোগ্রাম রয়েছে এবং সেটি শেষ করে তারা আবার সোনারগাঁয়ের দিকে যাবেন, সেখানে তাদের আরও একটি অনুষ্ঠান রয়েছে, সেখানেও তারা আসলে যোগদান করবেন। কিন্তু এইখানে আসলে টোটাল যে নিরাপত্তার বিষয়টি, সেই বিষয়টার দিকে যদি আমরা একটু যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের অবস্থান উপলক্ষে কিন্তু এখানে বেশ ব্যাপক ধরনের যে নিরাপত্তা বলা সেটি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আপনার পুলিশ এবং র্যাব, পাশাপাশি যদি আমি এখানে সেনাবাহিনীর কথা বলি, তাদের সহ একটি জোরদার অবস্থান করা হয়েছে। এবং আমরা এখানে নিরবিচ্ছিন্নভাবে দেখতে পাচ্ছি কিছু সময় পর পরে কিন্তু বেশ বড় বড় মিছিল আসলে এখানে যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন তাদেরকে আসলে সংবর্ধনা জানানোর জন্য তারা কিন্তু আসছেন এবং তারা স্লোগানে মুখরিত হচ্ছেন। যদিও তারা এখন পর্যন্ত তাদের পদযাত্রা শুরু করেননি, তবে আশা করা যাচ্ছে যে কিছু সময়ের মধ্যেই তারা তাদের পদযাত্রা শুরু করবেন। তবে আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সেটাতে যোগ দেবো। কিন্তু তাদের নিরাপত্তার যে বিষয়টি, এই বিষয়টি জানার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদের সাথে আছেন। আমরা তার কাছ থেকে একটু নিরাপত্তার বিষয়টি একটু জানবো। আমরা নিরাপত্তার বিষয়ে কথা বলে কোনো প্রশাসনের সাথে পর্যন্ত কথা বলি না যে আমাদের নিরাপত্তা প্রদান করেন বা কোনো কিছু। যেটা গোপালগঞ্জের যে কাহিনীটা ঘটেছে, সেখানে আমরা আমাদের প্রশাসনের উপর আস্থা হারিয়েছি। তারা যদি আমাদেরকে বলতো তাহলে আমরা নিজস্ব প্রোটেকশন নিয়ে যেতাম। এখন আমরা নিজস্ব প্রোটেকশনকে আমরা টাইট করেছি এবং সেখানে আমরা বলেছি সরকার থেকে আমরা চাই না, জনগণে আমাদের ক্ষমতার উৎস, আমরা জনগণের নিরাপত্তা চাই এবং জনগণের মধ্যেই থাকবো। কারণ আমরা মৃত্যু নিয়ে ভয় পাই না, ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের এই জয়যাত্রা অব্যাহত থাকবে। যেমনটা আমরা বলছিলাম, শুনছিলেন, আর
নাসিরউদ্দিন পাটোয়ারির কাছ থেকে যে আসলে তারা তাদের নিরাপত্তা বিষয়টা যেভাবে দেখছেন। আমরা কিছু সময়ের মধ্যেই তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা আবার শুরু হবে, সেই পদযাত্রা আমরা অংশগ্রহণ করব এবং সেখানকার অবস্থানও আমরা জানাবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমার কাছ থেকে আসলে এখানকার সর্বশেষ অবস্থান। এনসিপির পদযাত্রা কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন জেলায় মৌন মিছিল করেছে বিএনপি। সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাহাজি পাড়া মোড়ে গিয়ে তা শেষ হয়। দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতারা। ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল হয়েছে। দলের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল হয়েছে নাটোর ও মানিকগঞ্জেও। আর কখনোই হাওরে যাওয়া হবে না শহীদ মুগ্ধের পরিবারের। কেননা ঘাতকের বুলেট, 3 ভাই আর বাবা মা মিলে মুগ্ধর হাওর দেখার স্বপ্ন প্রতিক্ষণে দুঃস্বপ্ন হয়ে তাড়া করে পরিবারটিকে। তাদের চাওয়া মুগ্ধসহ সকল শহীদ পরিবার যেন সুষ্ঠু বিচার ও যথাযথ সম্মানটুকু পায়। মুগ্ধর বড় ভাই দীপ্ত জানান, নিজ উদ্যোগে সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য প্রমাণ জমা দিয়েও বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট নন তারা। 24-এর গণ আন্দোলনে উত্তাল জুলাইয়ের 18 তারিখে উত্তরার আজমপুরে এভাবেই সহযোদ্ধাদের পিপাসা মেটাতে গিয়ে ঘাতকের গুলিতে শহীদ হন মেধাবী ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। নির্মম মৃত্যুর সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেখে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে গোটা জাতি। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপিতে স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন মুগ্ধ। ফ্রিল্যান্সার হিসেবেও সফল ছিলেন তিনি, যার মৃত্যুতে শোক প্রকাশ করে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম ফাইবার। বড় ভাই দীপ্ত জানান, ভ্রমণ পিপাসু মুগ্ধ 17 জুলাই বাবা মা ও তাকে তুলে দেন কক্সবাজারের বাসে। 20 জুলাই যমজ 2 ভাই মুগ্ধ স্নিগ্ধের যাওয়ার কথা টাঙ্গুয়ার হাওর, কিন্তু তার আর হাওর দেখা হলো না। টাঙ্গুয়ার হাওর ব্যাপারে স্নিগ্ধ ওকে প্রায় খেপে, টাঙ্গুয়ার হাওর এখন যাস না, তুই বাংলাদেশের সবচেয়ে বড় একটা জিনিস মিস করে আছো। তো এই জন্য ওই টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সম্পূর্ণ আয়োজন করেছিল ওর বন্ধু বান্ধবদের জন্য। ওরা 11 জন বন্ধু একসাথে যাওয়ার কথা ছিল। ও বোট ভাড়া করা থেকে শুরু করে ট্রেনের টিকিট করা সবই ওর অ্যারেঞ্জ করা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তা তো আর যাওয়া হয়নি, এবং মনে হয় না আমাদের কারো আসলে আর ওই টাঙ্গুয়ার হাওরে ওর কথা ভেবে যাওয়া হবে। জুলাই শহীদ মুগ্ধ হত্যা মামলার অগ্রগতি নিয়ে হতাশ তার পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তথ্য প্রমাণ দেওয়ার পরেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই বলে মনে করেন ভাই দীপ্ত। আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটিতে সবকিছু জমা দেই এবং সেখানে আমরা অভিযোগ দায়ের করি, এবং কারোই নাম আমরা সেখানে দেইনি। সবার কাছে একটা জিনিসই চেয়েছি যে মীর মুগ্ধের সঠিক ন্যায্য বিচারটা। তো সেটা নিয়ে আসলে এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু পাইনি, যা আসলে আমাদেরকে খুবই হতাশ করছে। 3 ভাই মিলে আর কখনো যাওয়া হবে না ভ্রমণে আক্ষেপ করে দীপ্ত বলেন, ভাইয়ের খুনের শাস্তি এখন তাদের একমাত্র সান্ত্বনা। একটাই প্রত্যাশা, প্রতিটি শহীদ পরিবার যেন পায় ন্যায্য বিচার ও প্রাপ্ত সম্মানটুকু। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার রয়েছে আর্থিক অনটনে। অনেকেরই টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। এদিকে মামলা দায়ের হলেও এখনও বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। লক্ষ্মীপুর সদর উপজেলার শফিপুর এলাকার সাব্বির হোসেন। 4 আগস্ট গণ অভ্যুত্থানে শহরের চকবাজার এলাকায় যুবলীগের গুলিতে মারা যান সাব্বির। একই সময় মারা যান কাউসার হোসেন বিজয়, সাদাল আফনান ও ওসমান গনি। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 300-র বেশি। কোনোভাবেই এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না স্বজনরা। পাশাপাশি হত্যায় জড়িতদের বিচার ও গ্রেপ্তার নিশ্চিতের দাবি জানান। একটা মানুষকে মানুষ এই বাজে মারে না, দেখ কি বাজে মারছে, আপনারা বিচার করেন। একটা গুলি করে তারা ছাড়তো, তারপর আমি বাঁচে থাকতাম, আমার বাবারা দেখতে পারতাম। 91 জনের মামলা, এজাহার মামলা হয়েছে, আবার 200 হয়েছে আপনার অজ্ঞাত মামলা। তো এই মামলাগুলো কিন্তু হয়েছে, আমার বাদী হয়েছে আমি,
এখন তারা ওই যে মেইন আসামি তো একটা পায়নি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অনেকেরই টাকার অভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ আছে। কেউ আমাদের খোঁজখবর নিচ্ছে না, আমরা চিকিৎসাহীনতায় ভুগতেছি। আমার শরীরে এখনো 7টা বুলেট আছে। আমি প্রতিনিয়ত আমার শরীরে যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। প্রত্যেক শহীদ পরিবারের পাশে রয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা চলছে বলে জানান। কয়েক দফায় বেশ কয়েকজন আহতকে আমরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স এবং অন্যান্য লজিস্টিক্স সহকারে আমরা ঢাকায় পাঠিয়েছি, তারা চিকিৎসা গ্রহণ করেছেন। কিন্তু তাদের বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের প্রয়োজন রয়েছে কিনা সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত বিশেষায়িত হাসপাতালগুলোই সিদ্ধান্ত দিতে পারে। যদি তারা সেই সিদ্ধান্ত দেয় তাহলে এই প্রয়োজন যাদের সেই রোগীদেরকে বিদেশে প্রেরণ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে 4 শিক্ষার্থী সহ 17 জন নিহত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফায়াজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বরপা এলাকার ফারহান ফায়াজের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্দোলনরত অবস্থায় শহীদ হন ফারহান ফায়াজ। এ সময় বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পরে ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়াকে নিয়ে বরপা সামাজিক কবরস্থানে গিয়ে সেলিম প্রধান ফায়াজের কবর জিয়ারত করে দোয়া করেন। এ সময় সেলিম প্রধান বলেন, ফারহান ফায়াজরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। তাদের সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি। ফারহান ফায়াজের রক্ত আমরা বৃথা যেতে দেব না। গাজীপুরে কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। দুপুরে উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, মাওনা থেকে সিএনজিটি 4 জন যাত্রী নিয়ে কালিয়াকৈরে যাচ্ছিল। এ সময় বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। নিহতরা বগুড়া জেলার ধুনট উপজেলার বাসিন্দা। এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নওগাঁয় ট্রাক চাপায় এক অটো ভ্যান চালক নিহত হয়েছে। সকাল 7টার দিকে মহাদেবপুর উপজেলায় এই দুর্ঘটনাটি ঘটে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরে মৌন মিছিল করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, এই মুহূর্তে মিরপুরের মৌন মিছিলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে রয়েছেন, কি অবস্থা এখানে? আজকে যে বিএনপির যে কর্মসূচি সেটি কিন্তু জুলাই জুড়ে যাদের যে কর্মসূচি রয়েছে তাতে তারই একটি অংশ, এবং জুলাই অভ্যুত্থানে যেই শহীদরা রয়েছেন যারা দেশের তরে জীবন বিলিয়ে দিয়েছিলেন তাদেরকে স্মরণ করতেই কিন্তু আজকের এই কর্মসূচি বিএনপির এবং বিএনপির উত্তর মহানগর থেকে আয়োজন করেছে। এবং আজকের যেই র্যালিটি হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখনো শুরু হয়নি, এখন চলছে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। সেই সংক্ষিপ্ত সমাবেশের পরেই কিন্তু আসলে নেতাকর্মীরা তাদের সেই মৌন মিছিলটি শুরু করবেন এবং মৌন মিছিল করে তারা কিন্তু মিরপুর 12 নম্বর থেকে তারা শেওড়াপাড়ার দিকে যাবেন এবং শেওড়াপাড়া গিয়ে এই আজকের এই যে মৌন মিছিলটি রয়েছে সেখানে তারা শেষ করবেন। তবে একটি জিনিস বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজকে যেই কর্মসূচি রয়েছে বিএনপির, সেই কর্মসূচির কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি কিন্তু আজকের এই র্যালির নেতৃত্ব দিবেন এবং তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 12 নম্বরে এবং তিনি কিন্তু নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং চেষ্টা করছেন যে আজকের যেই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি যেন সুন্দরভাবে পালন হয় এবং নেতাকর্মীদের কারোর ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা যেন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই কিন্তু তাদের আজকের এই সমাবেশ, এবং তারা চাচ্ছেন যে
জুলাই অভ্যুত্থানে যেসব শহীদ যারা শহীদ হয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছেন, আসলে যে স্বৈরাচারের যেই পতন হয়েছে সেই পতনের অগ্রভাগে যারা ছিলেন তাদেরকে স্মরণ করতেই আজকের এই কর্মসূচি। এবং তাদেরকে কিন্তু তারা বিএনপি যে নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই শহীদরাই কিন্তু দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং তাদেরকে স্মরণ রাখতে হবে এবং এই স্মরণ রাখার ক্ষেত্রেই তারা আসলে এরকম কর্মসূচি দিয়ে যাবেন এবং সেই কর্মসূচি থেকেই কিন্তু আসলে পরবর্তীতে মানুষের ভেতরে যে একটি একাত্মতা তৈরির ইচ্ছা, সেই ইচ্ছাটা আসলে পূরণ হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের মাঝে আমরা দেখতে পাবো যে আসলে সালাউদ্দিন আহমেদ কথা বলবেন, তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিবেন যে আসলে পরবর্তী কর্মসূচি কি হবে এবং এই জুলাই অভ্যুত্থানকে কিভাবে মানুষের তরে কাজ করা যায় এবং মানুষকে নিয়ে যে একত্রে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটি কিন্তু আসলে চেষ্টা করবেন তারা। এবং সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আসলে কিরকম হবে, সরকার কি কার্যক্রম নিচ্ছেন, সব বিষয়ে কিন্তু আসলে তারা কথা বলবেন। এবং তারা আমরা কিছুক্ষণ আগে যখন কথা শুনছিলাম বক্তারা বলছিলেন আসলে যে এই সামনে তারেক রহমান বিএনপির যে রয়েছেন তাদেরকে নিয়ে যে মানুষের ভিতরে একটি এখন কিছু অস্থিত মানুষ আসলে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে, তারা যেন কোনোভাবেই তাদের স্বার্থ সিদ্ধি করতে না পারে সেজন্য কিন্তু আসলে তারা চেষ্টা করছেন যে পরবর্তী যে নির্দেশনা বিএনপির থেকে দেয়া হবে সেই অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা কাজ করবেন এবং আজকের যে মৌন মিছিল রয়েছে সেটি শেষ করতে মানে সুন্দরভাবে সমাধান করতেই এবং শেষ করার জন্য তারা আজকের এই অবস্থানে এসেছেন। এবং এই জুলাই অভ্যুত্থানের যেই মানুষের আবেগটি রয়েছে সেই আবেগটি ধরে রাখতেই তারা কিন্তু আসলে চেষ্টা করছেন এবং এই মানুষের ভিতরে জাহিদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। রাজধানীর মিরপুরে মৌন মিছিল করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ। শরীয়তপুরের ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট এলাকায় আটকা রয়েছে অর্ধশতাধিক যানবাহন, যানজট রয়েছে 1 কিলোমিটার এলাকায়। এর মধ্যে আটকে পড়া অনেক বাহন ফিরে গেছে। স্থানীয়রা ও ঘাট কর্তৃপক্ষ জানায় শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুব দলের সাবেক সহ সভাপতি মোমিন দিদার ও সখীপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দুটি ট্রাকে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘাট কর্তৃপক্ষ বলছে বিষয়টির সমাধানে চেষ্টা চলছে। এমার্জেন্সি মাল এরা তো আর সারাদিন এখানে বসে থাকবে না, মনে করেন জায়গায় এমার্জেন্সি তারা ওই পাশে ঘুরে গেছে। আর আমাদের তো মনে করেন যে চট্টগ্রামের মাল এক্সপোর্টের মাল শিপমেন্ট দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমাদের গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। যে গাড়িটা ওইগুলো বাধা থেকে ঘুরে নিয়ে ব্রিজে ঢালে নেমেছি, দুইটা মোটর সাইকেল এসে আমাদের গাড়িতে গেটে বাড়ি বেরিয়েছে, গ্লাসে বাড়ি বেরিয়ে গ্লাস ফাটি ভেঙে দিয়েছে। প্রায় শতাধিক গাড়ি এবং যানবাহন আটকা পড়ে আছে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করা হচ্ছে, তারা দ্রুত এটা নিরসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। আক্রান্তরা বেশিরভাগই সীমান্তবর্তী ও দুর্গম এলাকার বাসিন্দা। এরই মধ্যে মারা গেছেন একজন। উপসর্গ দেখা দিলে দ্রুত রোগ নির্ণয় কেন্দ্রে যাওয়ার পাশাপাশি নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাগড়াছড়িতে গত 6 মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে 340 জন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 10 জন হলেও এপ্রিল থেকে বাড়তে থাকে রোগী। আর শুধু জুন মাসে সেই সংখ্যা দাঁড়ায় 176 জনে। এই সময় পানছড়িতে মারা যায় 1 জন। এছাড়া 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে 45 জন। ওষুধ খাওয়াতেছে যখন আমি এখন মেডিকেল নিয়ে এসে। আক্রান্তদের বেশিরভাগই দুর্গম দিহিনালা, লক্ষ্মীছড়ি, সাজেক সহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে সাজেক, মাচালং, বর্ডার লাইন যে এলাকাগুলো আছে সেখান থেকে। ম্যালেরিয়া রোগীর সংখ্যা আগের তুলনায় একটু বেড়েছে, তো বাড়লেও আমাদের সরকারিভাবে আমাদের এটা রোগ নির্ণয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ RDT আছে। দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি, তাহলে কোনো রোগী ম্যালেরিয়া রোগী সিভিয়ার পর্যায়ে যাবে না। বর্ষায় ম্যালেরিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমাতে মশার উৎসস্থল ধ্বংস, মশার কামড় এড়ানো উপযোগী পোশাক পরিধান ও মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। মশায় যাতে কামড় না দেয় সেই জন্য সেই রকম কাপড় পরবো, বিশেষ করে যখন আমরা মাঠে ঘাটে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে কাজ করতে যাই। আর একই সাথে মশা নিধনের জন্য আমাদের পক্ষ থেকে যে স্প্রে ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে আমরা আরো অ্যাক্টিভ হবো, পৌরসভার সাথে সমন্বয় করব। একই সাথে প্রত্যেক ঘরে ঘরে মশা
মশারি বিতরণ করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে রাতে ঘুমানোর সময় সবাই যাতে মশারি ব্যবহার করে। এর আগে 2023 সালে খাগড়াছড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম, আর সরবরাহ কমের অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দামও। চট্টগ্রামের নগরীতে কেজিতে 10 টাকা বেড়ে সোনালী মুরগি 340 টাকা এবং 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 টাকায়। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। রাজশাহীর বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় খুলনায় কেজিতে 10 টাকা থেকে 15 টাকা বেড়েছে সবজির দাম। একই অবস্থা সিলেটেও বরিশালের বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। যে কারণে ইলিশ মাছ নাই, নদীর মাছ কম থাকার কারণে মাছের দাম বেশি। ফিডের দামটা প্রচুর এবং মেডিসিনের দামটা বেশি, ওই জন্য প্রান্তিক খামারিরা পোষাতে না পারার কারণে মুরগির দামটা, ব্রয়লার মুরগি, সোনালী মুরগির দামটা বেড়ে গেছে। চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় আশানুরূপ বৃষ্টিপাত হয়নি। এর প্রভাব পড়েছে জেলার 26টি হাওরে। পানি কম থাকায় হাওরে মাছের প্রজনন ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে দেশি মাছের সংকট। আবহাওয়া অফিসের হিসাবে সিলেট বিভাগে গত বছরের চেয়ে এবার বৃষ্টিপাত কম হয়েছে 49%। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় প্রভাব পড়েছে হবিগঞ্জের 26টি হাওরে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, আবার কোথাও একেবারেই শুকনো। গত বছর জেলায় ৯,২৮৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছিল। জেলেদের দাবি, এবার পানি কম থাকায় প্রজননের সময়ও হাওরে নেই মাছ। এতে স্থানীয় বাজারে দেখা দিয়েছে দেশি মাছের সংকট। ৩-৪ বছর আমরা জাল দেওয়া মাছ পাই না, ছাই দেওয়া মাছ পাই না। আরও ফানি গাঞ্জি নাই, মাছ কাজ হয় নাই, ওই কারণে আমরা ফিশারি মাছ বিক্রি করি। ফিশারি মাছ বিচ্ছি আমরা লক্ষ লক্ষ টাকা লুস্কানো আছি। গবেষকরা বলছেন, দেশি প্রজাতির মাছের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে হাওরের পানির উপর। জলবায়ু পরিবর্তনের কারণে মাছেরই সংকট নয়, তৈরি করবে সামগ্রিক পরিবেশগত সংকট। বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে, হাওরে পানি কম আসছে, আবার কখনো আগাম বন্যা হচ্ছে, যার ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে এবং মাছের উৎপাদন কমে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে যারা এই হাওর অঞ্চলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাদের আর্থসামাজিক অবস্থার উপর। মৎস্য কর্মকর্তারাও বলছেন, চলতি মাসে হাওরে পানি বৃদ্ধি না পেলে মাছের সংকট দেখা দিবে। হাওরে এখনো পানি না থাকার কারণে এই বছর মাছের উৎপাদন নিয়ে আমরা শঙ্কিত। যদি এই মাসের মধ্যেই পানি না আসে তাহলে হাওরে মাছের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় 25,470 হেক্টর আয়তনের পুঁটি, শিং, কইসহ নানা প্রজাতির ছোট বড় দেশীয় মাছ পাওয়া যায়। আর মাছ ধরে জীবিকা নির্বাহ করে শত শত জেলে পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় 6 কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জের প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর সহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এই চালান জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি, কাপড়, কসমেটিক্স, ক্রিম, গরু ও পাথর উত্তোলনকারী নৌকা, যার বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা। মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। গত 5 বছরে 3টি জাহাজ রপ্তানি হলেও এ বছরেই হয়েছে 3টি। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এই খাতে সরকারের সহযোগিতা ছাড়া বৈশ্বিক বিশাল বাজারে প্রবেশ সম্ভব নয়। 2022 সালে নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ড যুক্তরাজ্যের এনজিয়ান শিপিং কোম্পানির কাছে একটি জাহাজ রপ্তানির পর 22 মাসে বাংলাদেশ থেকে আর কোনো জাহাজ রপ্তানি হয়নি। এর আগে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন 2020 সালে একটি জাহাজ রপ্তানি করে। তবে চলতি বছরের শুরু থেকে আবারও সুবাতাস বইছে এই খাতে।
3টি জাহাজ রপ্তানির পর আরও 5টি আছে পাইপলাইনে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সহযোগিতা না পেলে এই শিল্পের আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন। এমন সব টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ওই সার্কুলারটা ল্যাপস হয়ে গেছে, ওখান থেকে কেউ 1 টাকাও নিতে পারেনি। সো আপনি যেটা বলছেন কী করতে পারে, গভর্নমেন্টের ফান্ড আছে, 2000-3000 কোটি টাকা কোনো ব্যাপার না। আর এটা তো আমরা লং টার্ম, আমরা তো জমি জমা কিনছি না। শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি হলো ইজ বিং সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট। পলিসি, গভর্নমেন্টের কাজ হবে পলিসি, যেটা আপনার বিজনেস বান্ধব হতে হবে 1। 2 নম্বর, ব্যাংকের যে কাজগুলি প্র্যাকটিক্যাল হতে হবে। 3 নম্বর, যেহেতু এটা গ্রিন এমিটিং একটা ইন্ডাস্ট্রি, সেখানে গ্রিন ফান্ডটা এখানে দেওয়া উচিত। বিশ্বে জাহাজ নির্মাণ শিল্পের বার্ষিক বাজার প্রায় $400 বিলিয়ন। তার বিপরীতে গত 2 দশকে দেশের অর্জন 200 মিলিয়নের কাছাকাছি। গত সময়ে বিনিয়োগকারীদের অনেকে সরকারি সুবিধার অপব্যবহার করায় ধীরগতি তৈরি হয়েছে। টাকা নিয়েছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকাতে তারা কাজে লাগায় নাই। তো আপনি খালি নীতি সহায়তা দিলে ব্যাংকিং বান্ধব বা পরে ইনভেস্টমেন্ট বান্ধব ব্যাংকিং করলেই তো হবে না, সেই টাকাটা তো ইনভেস্টরদের কাজে লাগাতে হবে। দেশে রপ্তানিমুখী জাহাজ নির্মাণ করে 10টি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত 2টি প্রতিষ্ঠান ছাড়া কেউ রপ্তানির তালিকায় নাম লেখাতে পারেনি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুরের হাইটেক সিটিতে ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বাংলাদেশের সম্ভাবনা ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। আয়োজকরা জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ব্যবহারকে উৎসাহিত করা, সেই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও নীতি নির্ধারণে ভবিষ্যতের দিক নির্দেশনা তৈরি করা। সম্মেলনে অংশ নিয়েছেন দেশ বিদেশের খ্যাতিমান গবেষক, নীতি নির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের প্রথম বেসরকারি ইনোভেশন সেন্টার EATL ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের সালফোর্ড ইউনিভার্সিটি। জুলাই অভ্যুত্থান স্মরণে জেলায় জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন শতাধিক তরুণ তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের সদস্যরা। প্রতিযোগিতা না থাকায় ম্যারাথন হয়ে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। শহীদদের আত্মত্যাগ স্মরণ ও তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। জুলাই শহীদ স্মরণে বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন। অংশ নেন শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরে যমুনা নদীর তীরে অংশ নেন অংশগ্রহণকারীরা। ক্রসবাঁধের টিহের থেকে শুরু হয়ে এই ম্যারাথন শেষ হয় বাঁধের শেষ অংশে। ছিলেন জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যরাও। 3 কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেন প্রায় 3 শতাধিক মানুষ। চমৎকার একটা এই অনুষ্ঠান হয়েছে। আমরা সিরাজগঞ্জ গণমাধ্যম কর্মীরাও এখানে অংশগ্রহণ করতে, বিভিন্ন শ্রেণী পেশার যারা এবং ছাত্র জনতারা এখানে অংশগ্রহণ করেছেন। বৈষম্য বিরোধী যারা ছাত্র আছেন ব্যানারের, তারা অংশগ্রহণ করেছেন। নাটোরে প্রতীকী ম্যারাথন মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ম্যারাথনে অংশ নেয়া প্রথম 50 জন পান মেডেল। চাঁদপুরে প্রতীকী ম্যারাথনটি শহরের ওয়ারলেস বাজার থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তেই জুলাই যোদ্ধারা আন্দোলন গড়ে তোলেন। ম্যারাথনের মাধ্যমে সবাইকে আবার আনন্দিত দেখতে পাচ্ছি, এটা আসলে খুব আনন্দদায়ক। আর সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে যারা আমাদের শহীদ ভাই বোন আছেন, তারা আমাদের সাথে নেই। সকল মানুষজনের কাছে এই বার্তাটা দিতে চাই যে আমার ছাত্রদের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, সেই বিষয়, সেই চেতনাটাই যেন আমরা সবার মধ্যে আবার জাগ্রত করে দিতে পারি। চুয়াডাঙ্গায় 5 কিলোমিটার ব্যাপী যুব ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন 30 জন। জুলাই শহীদদের স্মরণ এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই রাজশাহী, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, জামালপুর, নওগাঁ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।